আজকে ভিডিওটা শুরু করার আগে একজনের কমেন্টটা একটু দেখব। অতনু বলে একজন বলছে যে আপনার ভিডিও এর অপেক্ষায় থাকি, প্রতিনিয়ত অনেক কিছু শেখা যায় এবং ধন্যবাদ সারাদিন অক্লান্ত পরিশ্রম ও অনেক কাজের প্রেশারের মধ্যে দিয়েও এরকম ভিডিও বানিয়ে আমাদেরকে উপকৃত করার জন্য। এইখানে একটুখানি বলি, অনেক মানুষই কিন্তু এটাকে এই যে ইনি যেটাকে মানে অ্যাপ্রিসিয়েট করলেন, অনেকেই কিন্তু এটা করেন না, কারণ তারা এটা বোঝার চেষ্টাই করে না যে এরা পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, এরা সারাদিন ইঞ্জিনিয়ারিং কাজগুলো সামলানোর পর ভিডিও বানান। কেউ কেউ তো মনে করে যে এরা শুধু ভিডিওই বানায়, না তা কিন্তু নয়। ইনি যেটা কথাটা বলেছেন, এতক্ষণে আমার মনটা অনেক খুশি হলো এটা শুনে যে কিছু মানুষ বোঝে, সত্যি বোঝে যে আমরা পরিশ্রমটা অক্লান্তই করি। নাহলে রাত 10টা 10:30টার সময় কাজ শেষ করার পর 12টা পর্যন্ত ভিডিও শ্যুটিং করে তারপর বাড়ি ফিরতে হতো না। সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। তো এটা বলেছে, বুঝেছে, এবং সেটা আমার মনকে খুব শান্তি দিল যে কিছু মানুষ বোঝে, তাই জন্যই হয়তো এই সমস্ত মানুষদের জন্য আবার ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আরও নতুন নতুন শেখার অপেক্ষায় রইলাম, কিন্তু দাদা একটু শরীরের দিকটাও দেখবেন। আপনার সুস্থতা কামনা করি, ধন্যবাদ। তো এই সেই মানুষ যাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেই সমস্ত খারাপ মানুষগুলো যারা উল্টোপাল্টা মন্তব্য করে তাদের জন্য নয়, এদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটার যেটা মূল প্রশ্ন একজন করেছিলেন যে দাদা একটা প্রশ্ন আছে, যাই হোক স্পেলিং যাই থাকুক, বুঝে নিয়েছি ব্যাপারটা, যে গ্রামে যাদের একতলা বাড়ি আছে তারা গরমের দিনে রাতে ঘর ঠান্ডা করার জন্য ছাদে পানি ঢালে, ঘর তো ঠান্ডা হয়, ছাদের কি ক্ষতি হয়? সাধারণত আমার মনে হয় এটা বাংলাদেশ থেকে কেউ একজন করেছে। তো এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। শুধু বাংলাদেশ কেন, এদেশের অনেক সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষরা যারা এই গরমের দিনে হাঁসফাঁস করবেন, এই প্রচণ্ড একটা গরমের সময় তারা চিন্তায় পড়ে যান কীভাবে থাকবেন, তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে ভিডিওটাতে আগে যাওয়ার আগে, ভিডিওটা লম্বা করার আগে একটা জিনিস দেখাই। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িগুলো যেগুলো আজও বাংলাদেশ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের বাড়ি দেখা যায়, এই বাড়িগুলোর আর এখনকার এই ধরনের বাড়িগুলোর মধ্যে যদি তুলনা করা যায়, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগেকার দিনের বাড়িগুলো সব সিমেট্রিক্যাল ডিজাইন হতো। সিমেট্রিক্যাল ডিজাইন কথাটার মানে কি? সেই কথাটার মানে হচ্ছে বাড়িগুলোকে এমনভাবে সাজানো হতো, ঠিক আজকালকার দিনে যেমন সেই আলপনা আঁকার মতো, মাঝখানে একটা কিছু করলেন, তারপর তার দুদিকে একই জিনিস করতে থাকলেন এবং আলপনা বাড়তে থাকলো। ঠিক সেরকমই খুব সহজ বাংলায় আমাদের বাঙালি দর্শকদেরকে বোঝাচ্ছি, কেউ যখন কোনো কিছু সিমেট্রিক্যাল করবে, মানে ধরুন সামনে একটি নাক রয়েছে, নাকের ডান দিকে একটি কান, বাম দিকে একটি কান, ঠিক আছে? তো যদি একটা কান না থাকতো তাহলে কী হতো? সিমেট্রিক্যাল মনে হতো না। ঠিক তেমনি এই ঘরগুলোও সেরকম, সামনে যেখান দিয়ে ঘরে এন্ট্রি হচ্ছে সিঁড়িটা, সেটার ডিজাইনটা যা, তার ডান দিক এবং বাম দিক কিন্তু মিরর। অর্থাৎ আপনি যদি যে মাঝখান থেকে, সেন্টার লাইন থেকে, মানে মাঝখান থেকে বিল্ডিংটাকে চিরে আয়নার সামনে দাঁড় করে দেন, গোটা বিল্ডিংটাই মনে হবে দেখা যাবে, কারণ তার ডান দিক এবং বাঁ দিক দুটোই কিন্তু এক। এটাই সিমেট্রিক্যাল ডিজাইন ছিল এবং এই ধরনের বিল্ডিংগুলো অনেক বেশি রয়্যাল লুক লাগতো। আর একটা ছবি দেখুন, এবং এখানে প্রচুর পরিমাণে নকশার কাজ, কারুকার্য করা হতো এবং সম্পূর্ণ ক্রেডিটটাই, এই ধরনের কাজের ক্রেডিটটাই ছিল মিস্ত্রিদের। কারণ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্যপূর্ণ নকশাগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র জ্ঞান দিয়ে আসতো না, এটা সম্পূর্ণই হাতের কাজের উপর নির্ভর করতো। আর তার সাথে যে ইঞ্জিনিয়ারিংটা ছিল, সেটা হচ্ছে এই সমস্ত বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন, যে ভিত, যে লোড বিয়ারিং ভিত। তাই এই বিল্ডিংগুলো দেখুন 500, 600, 1000 বছর হয়ে যাওয়ার পরও দাঁড়িয়ে রয়েছে। এটা আলোচনা। আমি ওই ছাদের ঠান্ডা লাগার আলোচনাতে যাওয়ার আগে এই আলোচনাটা আমি কেন করছি, কারণ এগুলো আমাদের শুনতে ভালো লাগে, এই কনস্ট্রাকশনের জ্ঞানগুলো থাকা দরকার। আজকের দিনে আমাদের কাছে যারা প্ল্যান বানাতে আসে, তারা যখন এই ধরনের প্ল্যানগুলো দেখায়, যেমন ধরুন এই প্ল্যানটা দেখে যে কোনো লোক বলবে মালটার কিন্তু টাকা আছে, আমরা ঠিক এইভাবেই বলি, তাই না? সেই মতো ফচকে লোকজন যারা আমরা আছি এখানে এই দর্শকদের মধ্যে, আর যারা একটু ভদ্রলোক, তারা কী বলে, না লোকটার টাকা আছে, বড় লোক। তো মেন ব্যাপার হচ্ছে ধনী লোক নয়, বড় লোক বলে বাঙালিরা একটু। তো যাই হোক, কিন্তু এটাকে দেখে রয়্যাল মনে হচ্ছে না। কিন্তু আপনাকে যদি এই ছবিটা দেখাই, অনেকেই বলে দাদা আমি নিচের দিকে কেন দেখছি না, আমি নিচের দিকে ট্যাবে দেখছি, আপনাদেরকে তো স্ক্রিনে দেখাচ্ছি। যদি আপনি এই ছবিটা দেখেন, এটা অনেক বেশি দেখুন রয়্যাল লাগছে। কেন? কারণ এইটার লুকটা অনেকটা সেই আগেকার দিনের মতো বড় বড় আর্চিং, বড় বড়, মানে কালারটা দেখুন, মানে বেশি কালার নেই, সাদা কালার, বড় বড়, মানে এই রাউন্ড আর্চ, এই শেপগুলো থাকলেই একটু রয়্যাল লুক হয়। যেমন এটাকে তাকিয়ে দেখুন, একটু রয়্যাল লুক লাগছে। তাই যখন বিল্ডিং নির্মাণের জন্য কেউ এখন থেকে ডায়েরি মেনটেন করতে বসেছেন, তারা এগুলো ভাবুন
যে আপনারা আপনাদের বাড়িকে রয়্যাল লুকে দেখতে চাইছেন, নাকি খুব লাক্সারিয়াস লুকে দেখতে চাইছেন, যে কেউ শুধু বললো যে হ্যাঁ এটা একটা বড় লোকের বাড়ি, বাট কেউ এটা বললো না। মানে এখানে কিন্তু বড়লোক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এটা ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে না বিভিন্ন মানুষ এসে প্রশ্ন করে, দাদা আমার বাড়িটাকে সুন্দর দেখতে হওয়া চাই। আরে সুন্দর মানে কীরকম সুন্দর? আগেকার দিনের এই যে বাড়িটা প্রথমেই দেখালাম, এটাও তো খুব সুন্দর বাড়ি, কিন্তু এই বাড়িটার যে টেস্ট সেটা কিছু সংখ্যক মানুষের জন্য ঠিক আছে, আবার এখনকার দিনের মানুষদের আবার এই টেস্টটা নেই। এখনকার দিনের মানুষের টেস্ট হচ্ছে এইটা, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই ছবিটা। তার মানে কি, এটা আল্ট্রা মডার্ন হয়ে গেল, কিন্তু এটা কিন্তু রয়্যাল নয়। এটাকে দেখে রয়্যাল মনে হচ্ছে, রাজকীয় মনে হচ্ছে না। রাজকীয় লাগছে কিন্তু এইগুলোকে, যেমন এই ছবিটা দেখুন। তাই এখানে কিন্তু একটা পার্থক্য থেকেই যাচ্ছে, যে রয়্যাল লুক, দুটো বিল্ডিংয়ের কস্ট যদি একই হয়, এটাও যদি 10 কোটির বিল্ডিং হয়, এটাও যদি 10 কোটির বিল্ডিং হয়, তাও কোথাও না কোথাও একটা বিল্ডিংকে দেখে মুখ থেকে বেরিয়ে যায় কি রয়্যাল লাগছে, রাজকীয় লাগছে। তাই এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। প্রত্যেকটা মানুষের টেস্ট আলাদা। কেউ এই পুরোনো দিনের টাইপের বিল্ডিংগুলো ভালোবাসে, কেউ এই নতুন আল্ট্রা মডার্ন ডিজাইনগুলোকে ভালোবাসে, আবার কেউ দুটোর মাঝখান থেকে মধ্যস্থতা করে কিছু একটা বানাতে চায়, সেরকম কিছু একটা। যেমন এই বিল্ডিংয়ের ছবিটাকে যদি তাকিয়ে দেখেন, এখানে দেখা যাবে আল্ট্রা মডার্ন এবং পুরনো রয়্যালের দুটোর মিশ্রণে কিছু একটা রয়েছে, দুটোর মিশ্রণে। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে একজন ভালো আর্কিটেক্ট বা একজন ভালো ইঞ্জিনিয়ারকে প্ল্যান বানাতে হয়। তাহলে বোঝাতে পারলাম এই বিষয়বস্তুগুলো। এবার চলে আসি, দেখুন আমাকে একটাই বুঝতে হবে, কুমার কনস্ট্রাকশন বা কুমারদার কনস্ট্রাকশন যারা দেখছেন, তারা সকলেই যে খুব উচ্চবিত্ত বা খুব কোটি টাকার বাড়ি বানাবেন তা কিন্তু নয়। এমন বহু মানুষ রয়েছে যারা 1 লাখ 2 লাখ টাকা জমিও স্বপ্ন দেখছেন যে আমি হয়তো আর 2 বছর বাদে বাড়িটা বানাবো, এবং আমি কুমারদার ভিডিও থেকে এখন থেকে একটু একটু করে শিখে রাখি তারা। তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি ডেডিকেট করলাম, এবং সেই সমস্ত মানুষগুলো যাদের বাড়িতে এসি নেই, এই প্রচণ্ড গরমেও তারা ভাবছেন যে বাড়িটাকে কী করে ঠান্ডা করা যায়। যদিও ভিডিওটার প্রথম 5-6 মিনিট আমি আরও অনেক কিছু তথ্য দিলাম। তো এবার শুনুন সেই আসল কথা। আমি একটা কথা বলি, জল বাড়ি নির্মাণের সময় বন্ধু, কারণ বাড়ি নির্মাণের সময় ওই জল দিয়ে আমরা যে কোনো জিনিসকে কিউরিং করি, তার মধ্যে ইনিশিয়াল জমাট বাঁধার সময় সে শক্তি প্রদান করা হয়। মানে জল ছাড়া সে হয়তো সেই শক্তিশালী হতে পারতো না। কিন্তু একবার নির্মাণ হয়ে যাওয়ার পর আমি যদি অযথা বিল্ডিংয়ের কোনো অংশে জল দিতে থাকি, ধীরে ধীরে কিন্তু সেই পার্টটা ড্যামেজ হবে। তাই এই যে প্রশ্নটা উনি করেছেন, যে গরমকালে দেখো বছরের ওই 2-3 মাস দেখা যাচ্ছে বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টিতে দেখা যাবে 2 মাস প্রচুর পরিমাণে ছাদে জল দাঁড়িয়ে থাকছে বা পড়ছে। তারপর যদি আমি গরমে তো এইভাবে জল দিই, তার মানে সবসময় যদি ফ্ল্যাট ছাদে, আমাদের তো পাহাড়ি অঞ্চলের মতো ঢালু ছাদ নয়, যেসব সমতল ভূমির ছাদগুলো, ফ্ল্যাট স্ল্যাব রুফ যেগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে এরকম জল দিলে সেগুলো ছাদের জন্য ক্ষতিকারক। একটা সময়ের পর দেখা যাবে ছাদের উপরটা ফেঁপে যাবে এবং ফ্যাট করে আওয়াজ উঠবে, এবং তারপর দেখা যাবে কি ছাদটা নষ্ট হতে আরম্ভ করবে। এই কাজ করবেন না। এবার অনেকেই বলেন, দাদা তাহলে তো আপনি যে বললেন গরিব মানুষদের জন্য ভিডিও বানিয়ে গরমের হাত থেকে বাঁচাবেন, তো আপনাদেরকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছেন। একটা কাজ করতে পারেন, আমি এরকম অনেক জায়গায় আমি দেখেওছি, এবং যেটা আমার সায়েন্টিফিক্যালি মনে হয়েছে আপনাদের সামনে বললে, আপনারা যদি কেউ না জেনে থাকেন আপনাদের জন্য সেটা বেস্ট হবে। একটা কাজ করতে পারেন, যারা একতলা বাড়িতে থাকেন, ছোট একতলা বাড়িগুলো, প্রচণ্ড গরম, আশেপাশে গাছপালা নেই, পুরো তেতে যায়, প্রেশার কুকারের মতো সিচুয়েশান, মানুষ ঝালাফালা হয়ে যায়। আমি একটা উদাহরণ প্রথমে দিই, যে তালপাতা দেখেছেন? তালপাতা দিয়ে অনেকে বলে, দাদা আপনি কোথাকার ইঞ্জিনিয়ার, কোথায় ছিলেন আপনি? এরকম কথা তো কোনো ইঞ্জিনিয়ার বলে না। হ্যাঁ, এই জন্যই কুমারদা সবার থেকে আলাদা। তালপাতা দিয়ে আপনারা যদি, তালপাতাকে কিচ্ছু করতে হবে না, ছাদের উপর ধরুন ছোটো একটা ছাদ, 700-800 স্কোয়ার ফিটের ছাদের উপর তালপাতা, তাল গাছ দেখেছেন না দেখেননি জানেন তো, হ্যাঁ নাকি দেখেননি? হ্যাঁ, যাই হোক, সেই তালপাতা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দে ভিডিও দে, এডিটার দেখিয়ে দিচ্ছে। এই তালপাতা ছাদের উপর এরকমভাবে কীরমভাবে ফেলে রাখবেন সেই ফুটেজ হয়তো আমার কাছে নেই। তালপাতা যদি ছাদের উপর ফেলে রাখেন, তাহলে দেখবেন ওই তালপাতার আর ছাদের মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, স্পেস তৈরি হচ্ছে। এবার ডাইরেক্ট যে সূর্যের আলোটা, সেটা কিন্তু ডাইরেক্ট একটা নির্দিষ্ট জায়গায় পড়তে পারছে না,
সেটা কিন্তু তালপাতার যে ভুঁজ দিয়ে সেটা কিন্তু সূর্যের রশ্মিটা এদিক ওদিক সে কিন্তু ডিফ্লেক্ট হচ্ছে। এবার অনেকেই এখানে প্রশ্ন করবে আপনি কি খেপে গেছেন? দেখুন আসল কথাটা ভেবে দেখুন, তালপাতা আর ছাদের মাঝখানে যে গ্যাপ তৈরি হলো তার ফলে সূর্যের আলোটা ডাইরেক্ট যে কংক্রিটের উপর পড়তো সেটা পড়তে পারছে না, সে কিন্তু মাঝখানে স্পেস পেয়ে যাচ্ছে। ঠিক যেটা আমরা করি অনেক সময় দেখবেন আমরা হলো ব্রিকওয়ার্ক ইউজ করি ঘরকে থার্মাল ইনসুলেশনের জন্য। কীরকম? ঘরকে ঠান্ডা রাখার জন্য। দেখা যায় যে একটা ইঁটের মাঝখানের অংশটা ফাঁপা, তার ফলে কী হয়, ডাইরেক্ট যে সূর্যের রশ্মিটা গিয়ে ইঁটের বাইরের সারফেসে পড়ছে, তারপর সে মাঝের ফাঁকা অংশটা ভেদ করে যাওয়ার সময় তার কিন্তু তীক্ষ্ণতা কমে যাচ্ছে। তারপর ইঁটের ভিতরের অংশ ভেদ করে যখন ঘরের দিকে ঢুকছে তখন তার তীক্ষ্ণতা অনেকটাই কম। ঠিক একই পদ্ধতি আপনারা ছাদের জন্য যখন তালপাতা রাখছেন, তালপাতার ছাদের মাঝখানের গ্যাপে ওটা হতে পারে। এবং সেটাকে আরও সুন্দর করার জন্য অনেকে ছোট ছোট যাদের বাড়ি 700, 800, 600 স্কোয়ার ফিটের বাড়ি, আপনারা টেম্পোরারি বাঁশ দিয়ে কাঠামো করে আপনারা ছাদ থেকে মোটামুটি আরেকটু স্পেস বেশি করে 2 ফুট, 2.5 ফুট কি 3 ফুট স্পেস বেশি করে জাস্ট নর্মাল বাঁশের উপর বাঁশ বেঁধে, অনেকে বলে দাদা ঝড়ে তুলে নিয়ে যাবে। আমি কিন্তু এখানে টিন সেটের মতো বড় কাঠামো করতে বলছি না। ছাদের উপরে 3 ফুট 2 ফুট হাইট পর্যন্ত, মানে যে প্যারাপিটের লেভেলটা থাকে বাঁশগুলো রেখে আপনারা ওর উপর দিয়ে ত্রিপল দিয়ে দিন। অনেকে বলে দাদা ছাদে যাবো কী করে দরজা খুলে? তখন ওই তো বলছি গরমের হাত থেকে বাঁচার জন্য যে ঘরগুলোতে পশ্চিম দিকের ঘর সেই ঘরের দিকটা বেশি করে করুন, দেখবেন আপনার টেম্পারেচার অনেকটাই কমে যাবে। কিন্তু ভুল করেও আপনারা কিন্তু ওখানে জল দিতে যাবেন না, বেশি জল দিলে ছাদের ক্ষতি হতে পারে। এবার এইগুলো তো ঘরোয়া টোটকা দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হিসাবে আমার কিন্তু বলা উচিত কি, এখন যে হিট ওয়াটার মানে হিট প্রুফ পেন্ট বেরিয়ে গেছে, দেখবেন সাদা রং, আমরা কি জানি সাদা রশ্মির মধ্যে সমস্ত রং, সাদা রঙের মধ্যে সমস্ত রং প্রেজেন্ট রয়েছে। তাহলে সূর্যের আলো যখন সাদার উপর পড়বে 99% সে কিন্তু বিকিরিত হয়ে চলে যাবে। তাহলে সাদা রঙের শোষণ ক্ষমতা কম, কালো রং যেমন সব কিছু শুষে নেয়, সাদা রং করে না। তাই এই ধরনের যে ওয়াটারপ্রুফ পেন্টগুলো বেরিয়েছে ছাদের উপর যদি করে দেন, তাহলে অনেকে ক্লেম করে 10 ডিগ্রি কমে যাবে। না, তাহলে লোক এসি কিনতো না। আপনাকে যদি বলি 36 ডিগ্রি থেকে 26 ডিগ্রি এসি চালালে দেখবেন ঠান্ডা লেগে যাবে 36-এর পর যখন 26-এ ঢুকবেন, কিন্তু 10 ডিগ্রি কমবে না, কিন্তু 2-3 ডিগ্রি কিন্তু মনে হবে যে না টেম্পারেচারটা কম লাগছে। এইটা একটা সমাধান। তাহলে বোঝাতে পারছি যেমন এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ প্রাইমার, এটা যেমন আমরা ওয়াটার প্রুফিংয়ের কাজে ব্যবহার করি, এটা কিন্তু এই গরমে সেই ঘরকে ঠান্ডাও রাখবে। এবং শুধুমাত্র তাই নয়, এই ধরনের প্রাইমার যদি আপনারা বাড়ির বাইরের দেয়ালকেও করেন এবং সেই সমস্ত লাইট কালারগুলো সাদার কাছাকাছি সেগুলো যদি বাইরের দেয়ালে রং করতে পারেন, দেখবেন আপনার ঘর তুলনামূলকভাবে অনেক ঠান্ডা রয়েছে। আর সবথেকে শেষে যেটা বলবো, অবশ্যই নিজেদের কমফোর্ট বাড়ানোর জন্য বিল্ডিংগুলোকে গ্রিন করুন। গ্রিন করা মানে কি গ্রিন রং করা না, তা নয়। বিল্ডিংগুলোকে গ্রিন করার অর্থ যেটা হচ্ছে আশেপাশে বড় গাছ থাকবে। এবার অনেকেই বলে দাদা অনেক দিন আগে আপনি একটা ভিডিও বানিয়ে বলেছিলেন যে বিল্ডিংয়ের কাছে বড় গাছ থাকলে ক্ষতি। হ্যাঁ, তাল গাছ, নারিকেল গাছের মতো যদি গাছ থাকে তাহলে সেই সব গাছে বজ্র পড়ে আপনার ইলেকট্রিক সার্কিট উড়ে গিয়ে বিল্ডিংয়ের ইলেকট্রিক লাইনের ক্ষতি থেকে শুরু করে বিল্ডিংয়েরও অনেক ক্ষতি হতে পারে, যদি না আপনার কাছে লাইটিং অ্যারেস্টার আপনার বাড়িতে না লাগানো থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে গাছগুলো বেশি ছায়া প্রদান করে, বড় বড় আম গাছ, তো বকুল গাছ যেগুলো ছায়া প্রদান করে, সেই সব গাছ যদি থাকে বিল্ডিংয়ের খুব কাছেও নয়, বিল্ডিং থেকে দেখা যাবে 15 ফুট দূরেই আছে তার মেন কাণ্ডটা, কিন্তু তার যে শাখা প্রশাখায় যে একটা ছায়া তৈরি হচ্ছে, যেটা ডাইরেক্ট বিল্ডিংয়ের দেয়ালে যে সূর্যের রোদটা পড়তো সেটা পাচ্ছে না, তার ফলে কিন্তু আপনাদের অনেক কিন্তু কমফোর্ট লাগবে। একটু ভেবে দেখবেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম বানালাম। আজকের ভিডিওটাতে কিছু সুন্দর বাড়ির আলোচনা করলাম, আবার এটা দেখালাম যে তালপাতা দিয়ে কি ত্রিপল লাগিয়ে আপনারা কিন্তু ঘরকে ঠান্ডা করতে পারেন, ছাদে জল ঢেলে নয়। তো এগুলো অনেকেই বলে দাদা এইসব কথা তো অন্য ইঞ্জিনিয়াররা বলে না, আপনি কি পাগল? হ্যাঁ, যদি সাধারণ মানুষের জন্য ভিডিও বানাতে গিয়ে আমাকে কেউ পাগল বলে, তাহলে আমি পাগল ইঞ্জিনিয়ার। দেখা হবে পরের ভিডিওতে।